হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশালি দুইটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু তনিমা জাহান মিতু আপুর ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো এরপর থাকছে আমাদের আরেকজন বন্ধু, আমাদের আরেকজন লিসেনার, যেখানে প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তিনি হচ্ছে মোহাম্মদ হাফিজ ভাই। হ্যাঁ, হাফিজ ভাইয়ের দুর্দান্ত একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো সব মিলে আশা করি আজকের এপিসোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল কিছু নিয়মাবলী। আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তনিমা জাহান মিতু আপুর ভয়ঙ্কর সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। লিখছেন, ইমরান ভাইয়া ও ভূত আড্ডার লিসেনার সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইমরান ভাইয়া, আপনারা যারা ভূত আড্ডার অ্যাডমিন আছেন, আমি কিন্তু অনেক আগে থেকেই আপনাদের ঘটনার সাথে পরিচিত। আপনারা আগে যেখানে ঘটনা শেয়ার করতেন সেখান থেকেই আমি আপনাদেরকে চিনি, আর আপনাদের ঘটনাগুলোও শুনি। আপনাদের এই ভূত আড্ডার সব ঘটনাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। শুধু আমি না, আমার পরিবারের সবাই একত্রে ভূত আড্ডার ঘটনাগুলো শুনি। আমি বলতে গেলে ভূত আড্ডার একজন সাইলেন্ট লিসেনার। আমার নাম তনিমা জাহান মিতু। আমি অনার্স সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছি। আমার বাড়ি কুমিল্লাতে, কিন্তু আমি ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। ইমরান ভাইয়া, আজ আমি আপনাদের সাথে একটা কালো জাদুর ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অতীত। ঘটনাটা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস না করলেও কিছু করার নেই। আসলে যাদের সাথে ঘটে শুধু তারাই বুঝতে পারে ঘটনার ভয়াবহতা। এই ঘটনাটা আমার আপন চাচাতো বোনের সাথে ঘটেছিল। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার আব্বু আর চাচু দুই ভাই। আমার দাদার দুইটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নেই। আমার আব্বু ব্যবসা করে আর চাচু জব করে। আমার যেই বোনের সাথে এই ঘটনাটা ঘটে তার নাম নীলা। নীলা আপু আমার থেকে বয়সে অনেক বড়। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন নীলা আপু মারা যায়। নীলা আপুর বিয়ে হওয়ার 1 বছরের মাথায় আপু মারা যায়। আপুকে কালো জাদু করে মেরে ফেলা হয়। আমাদের কোনো ভাই নেই। নীলা আপু তার মা বাবার একমাত্র মেয়ে, আর আমরাও 2 বোন। আমাদের কোনো ভাই নেই। ঘটনা যখন শুরু হয় তখন আপু আমাদের বাসায় এসেছিল। আগেই বলেছি আমরা জয়েন্ট ফ্যামিলি। আমরা সবাই একসাথেই থাকতাম। আপু বাড়িতে আসলেই আপুর সাথে থাকতাম। আপু আমাকে খুবই ভালোবাসতো আর আদর করত। দুলাভাই একটা ব্যাংকে চাকরি করত। আপুর বিয়ের 4 মাস পরে থেকেই
সমস্যাটা শুরু হয়েছিল। এক রাতে আমরা বাড়ির সবাই মিলে রাতে গল্প করছিলাম। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যায়। আমার ঘুম ধরছিল জন্য আমি শুতে চলে আসি। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে রুমে চলে আসি। কিন্তু রুমে এসে দেখি নীলা আপু আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি একটু অবাক হই, কারণ নীলা আপু তো সবার সাথে বসে গল্প করছে। আমি ভাবলাম আমি যখন পানি খেতে গিয়েছিলাম আপু তখন হয়তো চলে এসেছে। আমি আপুর কাছে যাই। আপুর কাছে গিয়ে আপুর চুলগুলোতে হাত দেই। আপুর চুলগুলো অনেক বড় বড় ছিল। আমি আপুকে কিছু কথা জিজ্ঞেস করি, কিন্তু আপু আমার কথার কোনো জবাব দেয় না। আমি আর কিছু না বলে শুয়ে পড়ি। সকালবেলায় আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখতে পাই আপু বিছানায় নেই। আমি উঠে ওয়াশরুমে যাই। আমাদের রুমের ভেতরে অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল, কিন্তু দেখি ওখানেও ভেতর থেকে বন্ধ। ভাবলাম হয়তো আপু ভেতরে গিয়েছে। আমি অন্য ওয়াশরুমে যাই। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে আবারও ফিরে আসি। আমার প্রাইভেট ছিল জন্য আমি প্রাইভেট পড়তে চলে যাই। প্রাইভেট শেষ করে বাসায় এসে দেখি আপু অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। আপুকে দেখতে ডাক্তার এসেছে। ডাক্তার আপুকে স্যালাইন দেয়। কিছু সময় পর আপুর জ্ঞান ফিরে আসে। আপুর জ্ঞান ফিরে আসতেই আপু ভীষণ ভয় পায়। আপুর চারপাশে তাকিয়ে দেখছিল আর ভয় পাচ্ছিল। আপুর আম্মু আপুর পাশে গিয়ে বসে। আপু তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমরা বেশ অবাক হয়ে যাই আপুর কান্না দেখে। আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি আপুর কি হয়েছিল। আমার মা তখন বলে আপু নাকি ওয়াশরুমের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল। অনেক বেলা হলেও আপুকে দেখতে না পেয়ে আপুর আম্মু রুমে খুঁজতে আসে, কিন্তু এসে দেখে আপু রুমে নেই। তারপরে ওয়াশরুমে আছে কিনা সেটা দেখে। আপুর আম্মু দেখে ওয়াশরুমের ভেতর থেকে বন্ধ করা। তখন আপুর আম্মু আপুকে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসে না। এমনভাবে অনেকবার ডাকার পরেও কোনো জবাব আসে না। তারপর আপুর আব্বুকে ডাকা হয়। চাচ্চু এসেও ডাক দেয়, কিন্তু কোনো জবাব আসে না। তারপর আমার আম্মু আর আব্বুও চলে আসে। শেষে আব্বু আর চাচ্চু মিলে দরজা ভেঙে ফেলে। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে আপু ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আপুকে বিছানায় এনে শুইয়ে দেওয়া হয়। তারপর ডাক্তারকে ফোন করে আনা হয়। আপুর জ্ঞান ফিরলে ডাক্তার চলে যায়। ডাক্তার বলে আপুর শরীর দুর্বল, সেই জন্য মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়ে যায়। তারপর আপুকে জিজ্ঞেস করা হয় আপু কিভাবে অজ্ঞান হয়ে গেল। আপু তখন যেই কথাগুলো বলে সেটা কেউই বিশ্বাস করতে চায় না। আপুর কথাগুলো ছিল অনেকটা এমন: আমি রাতের বেলায় ওয়াশরুমে যাই। ওয়াশরুমে ঢোকার পরেই ওয়াশরুমের লাইটটা বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম হয়তো কারেন্ট চলে গেছে। 1 মিনিট পরেই আবার লাইটটা জ্বলে ওঠে। আর লাইট জ্বলতেই আমি দেখি ওয়াশরুমের ভেতর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে ঠিক একদম আমার মতোই। আমি তো ভীষণ রকম ভয় পেয়ে যাই। আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি মনে মনে দোয়া কালাম পড়ছিলাম। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। চিৎকার করতে পারছিলাম না। হঠাৎ করে মেয়েটা আমার খুব কাছে চলে আসে। তারপর মেয়েটা একটা অট্ট হাসি দেয়। মেয়েটা যখন হাসছিল তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। মেয়েটার মুখের মধ্যে কোনো দাঁত নেই। হঠাৎ করে মেয়েটার চেহারা পরিবর্তন হতে শুরু করে। মেয়েটা আমার চোখের সামনেই একটা বৃদ্ধ মহিলার মতো হয়ে যায়। চোখ দুইটা অনেক বড় বড় হয়ে যায়, চুলগুলো সব সাদা হয়ে যায়। হাতগুলো খুবই চিকন আর হাতের নখগুলো খুবই বড় বড় এবং ধারালো। আমি এমন দৃশ্য দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যাই। আর জ্ঞান আসতেই দেখি তোমরা সবাই আমার পাশে। আপুর এই কথাগুলো কেউ বিশ্বাস করতে চায় না। সবাই ভেবেছিল আপু হয়তো ভুল কিছু দেখেছে, আর শরীর দুর্বল এর কারণে আপুর মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আপুর এই অবস্থার কথা শুনে দুলাভাইও চলে আসে। দুলাভাই সেদিন আপুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে একটা সুখবর দেয়।
ডাক্তার বলে আপু মা হতে যাচ্ছে। এই খবর শুনে সবাই তো অনেক বেশি খুশি হয়। তখন সবাই ভেবে নেয় এই কারণেই আপু হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর দুলাভাই আপুকে আমাদের বাড়িতে রেখে চলে যায়। বাড়ির সবাই তো মহা খুশি। আমার চাচু এই খুশির খবর শুনে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকেই মিষ্টি খাওয়ায়। এই খুশিটা ছিল আমাদের জীবনের ক্ষণিকের জন্য, এটা কেউ জানতই না। এই খুশির পর যে আমাদের কপালে অনেক বেশি দুঃখ আছে সেটা কেউ চিন্তাই করেনি। 2 দিন পর এক রাতে আপু আর আমি ঘুমিয়েছিলাম। রাতের বেলায় আপু একটা চিৎকার করে ওঠে। আপুর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আপু এতই জোরে চিৎকার করেছিল বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। সবাই আপুর কাছে চলে আসে। আপুকে জিজ্ঞেস করা হয় চিৎকার কেন করলো। তখন আপু বলে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, কিন্তু কি স্বপ্ন দেখেছে সেটা বলতে পারে না। আপু পানি খেতে চায়। আপুকে পানি এনে দিলে আপু পানি খেয়ে আবারও শুয়ে পড়ে। বাড়ির সবাই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। সবাই ভাবে স্বপ্ন তো স্বপ্নই হয়। এইভাবে আরো কেটে যায় বেশ কিছুদিন। দুলাভাই এসে আপুকে নিয়ে যায় তাদের বাড়ি। আপু তার শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই আসল সমস্যাটা শুরু হয়। এক রাতে আপু আর দুলাভাই ঘুমিয়েছিল। রাতের বেলায় হঠাৎ আপু দুলাভাইয়ের গলা চেপে ধরে। তখন দুলাভাইয়ের ঘুম ভেঙে যায়। দুলাভাইয়ের ঘুম ভেঙে যেতেই দুলাভাই দেখে আপু তার বুকের উপর উঠে তার গলা চেপে ধরে আছে। দুলাভাই আপুর হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। দুলাভাই খেয়াল করে আপুর চোখ দুইটা লাল হয়ে আছে, আর চেহারায় রাগের ছাপ স্পষ্টই বোঝা যাচ্ছে। এমনভাবে কিছু সময় আপু আর দুলাভাইয়ের ধস্তাধস্তি চলে। কিছু সময় পর আপু দুলাভাইকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দুলাভাই উঠে কাশতে থাকে, আর একটু গলা ধরে রাখলেই হয়তো দুলাভাই দম বন্ধ হয়ে মারা যেত। দুলাভাই আপুকে ডাক দেয়। কয়েকবার ডাকার পর আপুর ঘুম ভেঙে যায়। আপু তখন দুলাভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে। দুলাভাই তো আপুর কথা শুনে আকাশ থেকে পড়ে। আপু যে দুলাভাইয়ের গলা চেপে ধরেছিল সেটা আপু জানেই না। দুলাভাই আপুকে কিছু বলে না আর। দুলাভাই পানি খেয়ে এসে আবারও শুয়ে পড়ে। দুলাভাই এই বিষয়টা কাউকেই বলে না। ভেবেছিল ঘুমের ঘরে হয়তো আপু এমনটা করেছে। সত্যি বলতে দুলাভাই আপুকে অনেক বেশি ভালোবাসতো। এমনভাবে 2 দিন কেটে যায়। একদিন দুলাভাই অফিস থেকে এসে গোসল করতে ওয়াশরুমে যায়। আপু তখন তার শাশুড়ির সাথে রান্না করছিল। দুলাভাই যখন ওয়াশরুমে যায় তখন সন্ধ্যা পার হয়ে গেছে। ওয়াশরুমে ঢোকার পরেই ওয়াশরুমের লাইটটা হঠাৎ বন্ধ হয়ে যায়। দুলাভাই ভেবেছে আপু হয়তো দুষ্টামি করেছে। দুলাভাই আপুকে ডেকে লাইট জ্বালিয়ে দিতে বলে। তখন আবার লাইটটা জ্বলে ওঠে। দুলাভাই ওয়াশরুমে গোসল করছিল, হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়। দুলাভাই ভেবেছিল হয়তো পানি শেষ হয়ে গেছে। দুলাভাই আপুকে ডাক দেয়, আর তখনই আবারও লাইটটা বন্ধ হয়ে যায়। দুলাভাই এবার একটু রেগে গিয়ে জোরে জোরে আপুকে ডাক দেয়। তখন দুলাভাইয়ের বোন নাফিজা আপু এসে দেখে দুলাভাই ওয়াশরুমের ভেতর চিৎকার করছে। নাফিজা আপু জিজ্ঞেস করে কি হয়েছে। দুলাভাই বলে পানি শেষ হয়ে গেছে, আর ওয়াশরুমের লাইট বন্ধ করলো কে। নাফিজা আপু বলে ওয়াশরুমের লাইট তো জ্বালানোই আছে, আর পানি শেষ হবে কেন? কিছু সময় আগেই তো টাঙ্কিতে পানি তোলা হয়েছে। দুলাভাই নাফিজা আপুকে জিজ্ঞেস করে নীলা আপু কোথায়। নাফিজা আপু বলে নীলা আপু রান্নাঘরে রান্না করছে। কথা বলার মাঝেই ওয়াশরুমের লাইটটা আবারও জ্বলে ওঠে, আর পানিও চলে আসে। দুলাভাই গোসল শেষ করে বের হয়ে আসে। তারপর আপুকে ডাক দেয়। আপু আসলে আপুকে জিজ্ঞেস করে ওয়াশরুমের লাইট কেন বন্ধ করেছিল। আপু দুলাভাইয়ের কথা শুনে অবাক হয়ে যায়। আপু দুলাভাইকে বলে আপু তো রান্না করছিল, আপু ঘরেই আসেনি। দুলাভাই এখন তাকে ডাকলো, আর এর জন্যই সে এসেছে। দুলাভাই এই বিষয়ে আর কথা বাড়ায় না। আপু আবারও রান্না করতে চলে যায়। দুলাভাই বিছানায় বসে ভাবতে থাকে এসব কি হচ্ছে। দুলাভাই বিষয়টা একটু চিন্তা করে, তারপর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া করে কিছু সময় গল্প করে। দুলাভাই ঘরে চলে আসে। নীলা আপু থালা বাসন পরিষ্কার করতে যায়। এদিকে দুলাভাই ঘরে এসে দেখে
আপু ওয়াশরুম থেকে বের হচ্ছে। আপুদের রুমেও একটা অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল। দুলাভাই আপুকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ দুলাভাই মাত্র আপুকে বাহিরে দেখে আসলো। দুলাভাই আপুকে দেখে ডাক দেয়, কিন্তু আপু তখন আবারও ওয়াশরুমে ঢুকে যায়। আপু ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দুলাভাই আপুকে ডাকতে থাকে, কিন্তু আপু ভেতর থেকে কোনো কথা বলে না। দুলাভাই জোরে জোরে ওয়াশরুমের দরজায় ধাক্কা দেয়। দুলাভাই রেগে গিয়ে চিৎকার করছে আপুর নাম ধরে, আর দরজা খুলতে বলছে। দুলাভাইয়ের চিৎকার শুনে আপু আর তার শাশুড়ি এবং নাফিজা আপু চলে আসে। তারা তিনজন এসে দেখে দুলাভাই ওয়াশরুমের দরজা ধাক্কা দিচ্ছে আর নীলা নীলা বলে চিৎকার করে ডাকছে। আপু তখন দুলাভাইয়ের কাছে যায়। দুলাভাই আপুকে দেখেই যেন আকাশ থেকে পড়ে, কারণ দুলাভাই কিছু সময় আগেই আপুকে ওয়াশরুমে ঢুকতে দেখলো। তাহলে আপু কিভাবে ওয়াশরুম থেকে বের হলো? দুলাভাইয়ের মা বলে, নীলা আপু তো বাহিরে, তাহলে দুলাভাই কাকে ডাকছে? দুলাভাই কিছুই বুঝতে পারছে না, এসব কি হচ্ছে তার সাথে। দুলাভাই বোকা হয়ে যায়। দুলাভাই কাউকেই কিচ্ছু না বলে বাড়ির ছাদে চলে যায়। আপু, তার শাশুড়ি ও নাফিজা আপু কিছুই বুঝতে পারে না। সবাই যার যার ঘরে চলে যায়। কিছু সময় পর দুলাভাই আবারও ঘরে আসে। আপু তখন বিছানায় বসে বই পড়ছিল। দুলাভাই ঘরে আসতেই আপু দুলাভাইকে জিজ্ঞেস করে কি হয়েছিল। যদিও দুলাভাই প্রথমে কিছু বলতে চাইছিল না, আপুর জোর করায় সবকিছু বলে। গত রাতে কি হয়েছিল সেটাও বলে। আপু তো দুলাভাইয়ের কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আবার ভয় ভয় করে আপুর। দুলাভাই আপুকে ভয় পেতে না করে, এসব কিছুই না, এসব দুলাভাইয়ের মনের ভুল। রাতে আপু আর দুলাভাই ঘুমিয়ে যায়। রাতের বেলায় আপু একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্ন দেখেই আপুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আপু দুলাভাইকে ডাক দেয়। তখন দুলাভাই দেখে আপুর শরীর ঘামে ভিজে গেছে। আপু ভয়ে দুলাভাইকে জড়িয়ে ধরে। আপু তখন ভয়ে কাঁপছিল। দুলাভাই আপুকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আপু দুলাভাইকে বলে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, কিন্তু বলতে পারে না কি স্বপ্ন দেখেছে। দুলাভাই আপুকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন দুলাভাই একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে দুলাভাই সব কিছুই বলে। সব কথা শুনে হুজুর তাকে দুইটা তাবিজ দেয় আর তেল পরা দেয়। তাবিজ একটা আপুর হাতে বেঁধে দিতে বলে, আর একটা আপুর বালিশের নিচে রাখতে বলে। আর তেলটা রাতে ঘুমানোর আগে মাথায় অল্প করে দিয়ে দিতে বলে। দুলাভাই বাড়িতে এসে আপুকে তাবিজ দুইটা দেয়। আপু তাবিজ নিতে চায় না। এরপর দুলাভাই জোর করে এই আপুর হাতে তাবিজটা বেঁধে দেয়। রাতে ঘুমানোর আগে দুলাভাই আপুর মাথায় অল্প করে তেল দিয়ে দেয়। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। সেই রাতে আর সমস্যা হয়নি, কিন্তু পরের দিন থেকেই একটা সমস্যা শুরু হয়। আপু সবার সাথে হঠাৎ করেই খারাপ আচরণ করতে শুরু করে। দুলাভাই অফিস থেকে বাড়ি এসে দেখে আপু রুমে শুয়ে আছে। দুলাভাই আপুকে ডাক দিলে আপু দুলাভাইয়ের সাথেও খারাপ আচরণ করে। দুলাভাই শান্ত হয়ে আপুর সাথে কথা বলে, কিন্তু আপু দুলাভাইয়ের সাথে রেগে গিয়ে কথা বলে। এক সময় আপু দুলাভাইয়ের গলা চেপে ধরে, আর তখনই দুলাভাই রেগে গিয়ে আপুকে একটা থাপ্পড় মেরে বসে। থাপ্পড় খেয়ে আপু যেন আরো বেশি রেগে যায়। আপু দুলাভাইকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। তারপর দুলাভাইয়ের বুকের ওপর উঠে বসে আর গলা চেপে ধরে। আপুর শাশুড়ি আর নাফিজা আপু আপুকে ধরতে যায়। আপু তাদের দুজনকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছু সময় পর আপু দুলাভাইকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দুলাভাই তখনই চাচ্চুকে সবকিছু বলে। চাচ্চু সে রাতের বেলাতেই আপুকে নিয়ে আসে। চাচ্চু যখন আপুকে আনতে যায় তখন আপু একদম ঠিক ছিল। চাচ্চু আপুকে নিয়ে চলে আসে। তারপর চাচ্চু আপুকে জিজ্ঞেস করে সে এসব কেন করছে, কিন্তু আপু বলে সে সব কিছুই করেনি, সে কিছুই জানে না। পরদিন দুলাভাই আপুকে দেখতে আসে। দুলাভাইকে দেখেই আপু দুলাভাইয়ের সাথে রাগারাগি করতে শুরু করে দেয়। দুলাভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আপুর এমন আচরণ দেখে বাড়ির সবাই বেশ অবাক হয়ে যায়। আপু দুলাভাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। দুলাভাই রাগ করে চলেও যায়।
সেদিনের পর থেকে আপুর অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। আপু শুকিয়ে যেতে থাকে। আপুকে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কিছুই হয় না। আপুর খাওয়া দাওয়া যেন একদম বন্ধ হয়ে যায়। আপুকে জোর করেও কিছু খাওয়ানো যেত না। আপু প্রেগনেন্ট থাকার কারণে সবাই আপুর জন্য একটু বেশি চিন্তা করত। দুলাভাই একদিন চাচ্চুকে বলেছিল আপুকে একটা হুজুর দেখানোর জন্য, কিন্তু চাচ্চু তাতে রাজি হয়নি। চাচ্চু ওসবে বিশ্বাস করতো না। চাচ্চু অনেক বড় বড় ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। এমনভাবে কয়েক মাস কেটে যায়। আপু তখন 4 মাসের প্রেগনেন্ট। আপু দিন দিন শুকিয়ে যায়। আপুর চেহারাটাও নষ্ট হয়ে যায়। আপুর চুল পড়তে থাকে। এদিকে আপুর এমন অবস্থা দেখে আপুর শাশুড়ি দুলাভাইকে ডিভোর্স দেওয়ার কথা বলে, কিন্তু দুলাভাই আপুকে ডিভোর্স দেবে না। দুলাভাইয়ের মা ডিভোর্স দেওয়ার জন্য অনেক চাপ দেয়, কিন্তু দুলাভাই কিছুতেই রাজি হয় না। এদিকে আপুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আপু সারাদিন সারা রাত জেগে থাকে আর গুনগুন করে কি যেন বলে। আপুর কথা কেউ বুঝতে পারে না। সবাই ভাবে আপু হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এমনভাবে আপু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। আপু বিছানা থেকে উঠতেই পারতো না। আপুকে দেখে মনে হতো তার শরীরে কোনো মাংস নেই, হাড়ের ওপর চামড়া লাগানো। চোখ দুইটা গর্তের মধ্যে চলে গিয়েছে, মাথার সব চুল পড়ে যায়। আপুর এমন অবস্থা দেখে সবাই কান্না করত। একদিন ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা। রাতের বেলায় আপুর সাথে আম্মু আর আপুর আম্মু শুয়েছিল। আপুর আম্মু বিছানায় আপুর পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল, আর আম্মু নিচে বসে নামাজ পড়ছিল। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ করেই আপুর আম্মু দেখে ঘরের ভেতর একটা কালো ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে সেই কালো ধোঁয়াটা একটা মানুষের আকার ধারণ করে। আপুর আম্মু দেখে মানুষটা দেখতে একদম আপুর মতোই। আপুর যেমন অবস্থা, সেই মানুষটারও একই অবস্থা। আপুর আম্মু একটা চিৎকার দেয়। আম্মু চিৎকার শুনে তাকিয়ে দেখে সেই মানুষটা দাঁড়িয়ে আছে। আম্মু বিছানার দিকে তাকিয়ে দেখে আপু বিছানায় শুয়ে আছে। এই দৃশ্য দেখে আম্মু ভয়ে চিৎকার দেয়। দুজনের চিৎকার শুনে আব্বু আর চাচ্চু চলে আসে। ঘরের দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে আব্বু আর চাচ্চু দেখে একটা কালো অবয়ব জানালা দিয়ে বের হয়ে গেল। আব্বু আর চাচ্চু এই দৃশ্য দেখে ভীষণ রকম ভয় পায়। আপু তখনও ঘুমিয়েছিল। পরদিন দুলাভাইকে ফোন দিয়ে ডেকে আনা হয়। সবাই তখন সিদ্ধান্ত নেয় আপুকে হুজুর দেখাবে। আব্বু দুলাভাইকে বলে কোনো ভালো হুজুরের সন্ধান আছে নাকি। দুলাভাই জানায় তার কাছে তেমন কোনো সন্ধান নেই। আব্বু নিজেই খোঁজ করে আর একটা হুজুরের ঠিকানা পায়। সেদিন আব্বু আর দুলাভাই সেই হুজুরের কাছে যায়। হুজুরের বাড়ি কুমিল্লাতেই। তিনি একটি কাউমি মাদ্রাসার শিক্ষক। আব্বু আর দুলাভাই হুজুরের মাদ্রাসায় যায়। তারপর হুজুরকে সব বিষয় খুলে বলে। হুজুর সব কথা শুনে 2 দিন সময় চায়। হুজুর বলে সে 2 দিন পর আপুকে দেখতে আসবে। হুজুর আব্বুর ফোন নাম্বার দিয়ে দেয়। আব্বু আর দুলাভাই চলে আসে। এরপর সবাই তখন বুঝতে পারে আপু সাধারণ কোনো কিছু হয়নি। বাড়ির সবাই তখন নিজেরা নিজেদের দোষ দিতে থাকে। তারা যদি আরো আগেই আপুকে হুজুর দেখাতো। এদিকে আপুর এমন অবস্থা, আপুর বাচ্চাটা কি অবস্থা সেটা নিয়ে সবাই টেনশন করে। আপু যখন 4 মাসের প্রেগনেন্ট, সেদিন রাতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতের বেলায় আম্মু আর আপুর আম্মু আপুর পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল। এমন সময় মনে হলো একটা গরম বাতাস ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আম্মু আর আপুর আম্মু খুবই ভয় পাচ্ছে। হঠাৎ করেই দেখে আপু উঠে বসে। আপু বসে থেকেই ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে। আপুর হাসি শুনে আম্মু আর আপুর আম্মু ভয় আরো যেন বেড়ে যায়। তারা দুজন ঘর থেকে বের হয়ে আসে আর আব্বু আর চাচ্চুকে ডাক দেয়। দুলাভাইও বাড়িতেই ছিল। দুলাভাই ও আপুর ঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় আপু বিছানায় বসে হাসছে। আপু শুধু বারবার একটা কথাই বলছে, তোরা কেউ আমার কিচ্ছুই করতে পারবি না। আর সময় নেই, সময়
শেষ হয়ে গেছে। আর কিছুদিন পরেই আমি ওকে নিয়ে যাব। তোরা কিচ্ছুই করতে পারবি না। আপুর মুখে এরকম ভয়ঙ্কর আর এই কথাগুলো কিছুই বুঝতে পারে না কেউ। তারপর থেকেই আপু কিছু সময় হাসে আর কিছু সময় কান্না করে, আর কখনো কখনো গুনগুন করে কি যেন বলে। আপুর এমন অবস্থা দেখে সবাই ভয় পায়। আব্বু সেই রাতেই হুজুরকে ফোন দেয়। ফোন দিয়ে হুজুরকে সবকিছু বলে। আব্বু হুজুরকে সকালবেলায় আসতে বলে। হুজুরও আসতে রাজি হয়। সেই রাতে আর কেউ ঘুমায়নি। ফজরের আজানের পর আপু বিছানায় শুয়ে পড়ে। সকাল 9টার দিকে হুজুর আসে। হুজুরে সেই ভয়ঙ্কর কিছু কথা বলে। হুজুরের কথাগুলো কেউ বিশ্বাস করতে চাইছিল না। হুজুরের কথাগুলো ছিল অনেকটা এমন: দেখুন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আপনারা যদি আরো আগে কোনো হুজুরের কাছে যেতেন তাহলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত, কিন্তু এখন আর এটা কিছুতেই সম্ভব না। মেয়েটার সব কিছু শেষ হয়ে গেছে। হুজুরের কথাগুলো কেউ বুঝতে পারে না। আব্বু হুজুরকে বিস্তারিতভাবে সব বলতে বলে। হুজুর তখন আবারও বলতে শুরু করে, আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে একটা শক্তিশালী মারিচ জিনকে চালান করাতে হয়েছে। সেই মারিচ জিনটা আপনার মেয়ের সাথে থেকে তার শরীরের ভেতরের সব কিছু খেয়ে নষ্ট করে দিয়েছে। আপনার মেয়ের পেটে যে বাচ্চা ছিল সেটাও খেয়ে ফেলেছে। আপনার মেয়ে আর বেশি দিন বাঁচবে না। ওই মারিচ জিনটাই আপনার মেয়েকে মেরে ফেলে চলে যাবে। আপনারা যদি আরো আগে কোনো হুজুরের কাছে নিয়ে যেতেন তাহলে হয়তো কিছু করা যেত। হুজুরের কথা শুনে সবাই একসাথে কান্না করে দেয়। কেউ কথা বলার অবস্থায় ছিল না। দুলাভাই হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর, এইসব কিভাবে জানলেন? আর এই কালো জাদু কে করেছে? হুজুর জানায়, তার সাথে থাকা জিনদের মাধ্যমে এসব জেনেছে, আর কালো জাদু কে করেছে সেটা হুজুর বলবে না। হুজুর বলে সে জিনটাকে হাজির করবে, তার কাছে থেকেই সব কিছু জেনে নিতে। হুজুর তার মাদ্রাসা থেকে একটা ছাত্রকে নিয়ে আসে। রাতের বেলায় হুজুর সেই ছাত্রের ওপর জিনটাকে হাজির করে। জিনটা হাজির হতে চায় না। অনেক চেষ্টা করার পর জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে হুজুরকে মারতে যায়, কিন্তু কোনো একটা কারণে হুজুরকে মারতে পারছিল না। এই দৃশ্য আমি নিজে চোখেই দেখেছি। তখন বাড়ির সবাই উপস্থিত ছিল। দুলাভাইয়ের বাড়ির কেউ ছিল না, শুধুমাত্র দুলাভাই ছিল। হুজুর তখন ছাত্রটাকে প্রশ্ন করতে বলে। আমার আব্বু ছাত্রটাকে জিজ্ঞেস করে কে তাকে এই কাজ করার জন্য পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব দেয় না। হুজুর তখন ছাত্রের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলে। তখনই ছাত্রটা চিৎকার করে ওঠে। তারপর ছাত্রটা কথা বলতে শুরু করে। সেই ছাত্রটা একটা মেয়ে কণ্ঠে কথা বলে। সেই কণ্ঠটা ছিল খুবই মোটা। হুজুর তখন বলে সবকিছু খুলে বলতে। তখন সেই ছাত্রের শরীরে থাকা জিনটা বলতে শুরু করে, আমি এখানে ইচ্ছে করে আসিনি। আমাকে এখানে পাঠানো হয়েছে। আমাকে জোড়া খাসি বলি দিয়ে এখানে পাঠানো হয়েছে। একটা কবিরাজ কুফুরি কালাম করে আমাকে মেয়েটার উপর চালান করে দিয়েছে। আর এই কাজের জন্য মেয়েটার শাশুড়ি কবিরাজকে অনেক টাকা দিয়েছে। আমাকে বলা হয়েছিল মেয়েটার সাথে থেকে আস্তে আস্তে মেয়েটার শরীরের ভেতরে সব কিছু খেয়ে মেয়েটাকে মেরে ফেলতে হবে। আমি মেয়েটার সাথে থেকে তার শরীরের সব কিছু খেয়ে নষ্ট করে দিয়েছি। তার পেটের বাচ্চাটাকেও আমি খেয়ে নষ্ট করেছি। মেয়েটা আর বেশি দিন বাঁচবে না। কিছুদিন পরেই মেয়েটা মারা যাবে, আর আমিও এখান থেকে চলে যাব। এই কথাগুলো শুনে উপস্থিত সবাই কান্না করে দেয়। কেউ ভাবতেই পারেনি আপুর শাশুড়ি এমন একটা জঘন্য কাজ করবে। হুজুরটা জানায় সে জিনটাকে বন্দি করে তার সাথে নিয়ে যাবে। সে জিনটাকে বন্দি করে রাখবে। হুজুর জিনটাকে বন্দি করে নিয়ে যায়।
দুলাভাই তার মাকে আমাদের বাসায় আসতে বলে। দুলাভাইয়ের মা আসলে দুলাভাই তার মাকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু দুলাভাইয়ের মা এসব কিছুই অস্বীকার করে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ দুলাভাই আর আপু রিলেশন করে বিয়ে করেছিল। আমাদের বাড়ি থেকে সবাই মেনে নিয়েছিল। দুলাভাইয়ের মা এই বিয়েতে রাজি ছিল না। দুলাভাইয়ের বাবা ছিল না। দুলাভাইয়ের বোন অনেক ভালো ছিল। দুলাভাইয়ের মা কিছুতেই স্বীকার করে না এই জঘন্য কাজটা সেই করেছে। আমাদের বাড়ির কেউ কিছুই বলেনি দুলাভাইয়ের মাকে, কারণ যা হবার তা তো হয়েই গেছে। বাড়িতে একটা কান্নাকাটির রোল পড়ে যায়। দুলাভাই আপুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপু তখন কথা বলার মতো অবস্থায় ছিল না। আপু শুধু তাকিয়ে থেকে সবকিছু দেখতো। সেদিন আপুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। আপুকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় আপুর শরীরের সবকিছুই নষ্ট হয়ে গেছে। আপু আর বেশিক্ষণ বাঁচবে না। সত্যিই তাই হলো। সেদিনের পর আপু 8 দিন বেঁচে ছিল। 8 দিন পর আপু মারা যায়। শুধু আপু মারা যায়নি, আপুর সাথে তার পেটে থাকা সন্তানটাও মারা গিয়েছিল। বিনা অপরাধে 2টা জীবন চলে যায়। একটা জীবন তো পৃথিবীর মুখই দেখতে পারেনি। আপু মারা যাওয়ার পর দুলাভাই খুবই কান্না করে। আমি সেদিন দেখেছি দুলাভাই আপুকে কতটা ভালোবাসতো। দুলাভাই তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, সেই সাথে হারিয়েছে তার সন্তানকে। দুলাভাইকে দেখে আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল। আপু মারা যাওয়ার পর আপুর শাশুড়ি আমাদের বাড়িতে এসে দোষ স্বীকার করে। আমার বাড়ির কেউ তাকে মাফ করে না। সবাই আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ তার বিচার করবে। দুলাভাই তার মায়ের সাথে সম্পর্ক শেষ করে দক্ষিণ কোরিয়া চলে যায়। দুলাভাই এখনো সেখানেই আছে। নাফিজা আপুর বিয়ে হয়ে গেছে। নাফিজা আপুর সাথে মাঝে মাঝে কথা হয়। আপুর শাশুড়ি নাকি এখন খুবই অসুস্থ। তিনি দুলাভাইকে দেখতে চান, কিন্তু দুলাভাই নাকি তার মায়ের সাথে কথাও বলে না। দুলাভাই মাঝে মাঝে আমাদের পরিবারের সবার সাথে কথা বলে। শুনেছি দুলাভাই নাকি আর বিয়ে করেনি। ইমরান ভাইয়া, এইভাবে আমার আপুটা মারা গিয়েছিল। আমি খুব সহজে ঘটনাটা লিখে ফেললাম, কিন্তু ঘটনার বাস্তবতা এতটা সহজ ছিল না। তাই সবাইকে বলবো, কেউ কখনো ভুলেও এমন জঘন্য কাজ করবেন না। কাউকে ভালো না লাগলে তার সাথে সম্পর্ক রাখবেন না, কিন্তু এমনভাবে তাকে তিলে তিলে শেষ করে দেবেন না। দয়া করে কারো উপরে রাগ থাকলেও এমন জঘন্য কাজ কখনোই করবেন না। যারা এমন কাজ করে তারা দুনিয়াতে শাস্তি ভোগ করবে, আবার মারা যাওয়ার পর শাস্তি ভোগ করতে হবে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে এমন জঘন্য পাপ থেকে দূরে থাকার তৌফিক দিক। ইমরান ভাইয়া, ঘটনাটা সাজিয়ে লিখতে পারিনি। ঘটনাটা লেখার সময়ও আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। লেখার মাঝে কোনো ভুল থাকলে দয়া করে আপনি আপনার মতো করে পড়ে নেবেন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার আপুর মতো মৃত্যু যেন আর কারো না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া। ধন্যবাদ মিতু আপু, এত সুন্দর একটা ঘটনা এত সুন্দরভাবে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি বেশ ইউনিক আর অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তনিমা জাহান মিতু আপুর এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। মিতু আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনার পরবর্তী ঘটনার কিন্তু অপেক্ষায় রইলাম। যত দ্রুত পারেন আপু এরকম আরো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করেন। সত্যি আপনার ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের কাছেও আপনার ঘটনাটি অনেক বেশি পছন্দের হবে, অনেক ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাব। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের ঘটনাগুলো পছন্দ করেন, আমাদের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত প্রিয় বন্ধুদের মাঝে।
যাতে করে আমাদের এই ভূতাট্টা পরিবারকে আরো বড় করতে পারি, আরো সবার মাঝে পরিচিতি লাভ করতে পারি। তো এখন আর কথা বাড়াবো না, চলেন তাহলে শুনে আসি মোহাম্মদ হাফেজ ভাইয়ের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার ঘটনাটি। ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাট্টার সকল লিসেনার্সগণ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইমরান ভাই, আমি ভূতাট্টার একজন নিয়মিত লিসেনার। সবসময় লাইভে ঘটনা শোনা হয় না। আপনার ঘটনা বলার ধরনটা অনেক ভালো লাগে। আপনাদের ভূতাট্টার টিম অনেক দূর এগিয়ে যাবে এই দোয়াই করি। ইমরান ভাই, আজ আমি একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার নাম মোহাম্মদ হাফিজ। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আমার গ্রামের নামটা আমি হাইড করে গেলাম, কারণ ঘটনাতে বেশ কিছু কথা আছে যেগুলো আমার পরিচিত কেউ জানলে আমার সমস্যা হতে পারে। আমি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। আমি বর্তমানে ঢাকাতে একটা কাজ করি। ইমরান ভাই, ঘটনাতে কিছু কথা আসবে যেগুলো কেউ নেগেটিভ ভাবে নেবেন না দয়া করে। তাহলে শুরু করছি ঘটনা। 2021 সালের জুন মাস, তখন পুরোপুরি গরম। ইমরান ভাই, ঘটনা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নেই। আমার বাড়ি রাস্তার সাথেই। আমার বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে, আর পুকুরের পরেই একটা চাউলের মিল। চাউলের মিলটা অবশ্য এখন বন্ধ। চাউলের মিল বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে মানুষজন তেমন একটা থাকতো না। সেখানে একটা 2 রুমের ঘর আছে। ঘরের সবকিছুই ইটের তৈরি, শুধু উপরের চালটা টিন দিয়ে দেওয়া। সেই চাউলের মিলটা বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা। গরমের সময় আমরা বন্ধু বান্ধব মিলে সেখানে আড্ডা দিতাম। দিনের বেলাতে আমাদের অনেক মানুষ সেখানে বসে থাকতো। জায়গাটার একটা খারাপ দিক হলো সেখানে রাতের বেলায় কিছু মানুষ নেশা করত। সেই চাউলের মিলের পেছনে একটা ধানের জমি, আর তারপরেই একটা মেহগনি গাছের বাগান আছে। সেখানে টুকটাক ভয়ের ঘটনা ঘটে, তবে তেমন ভয়ঙ্কর ঘটনার কথা শোনা যায়নি। এক রাতে আমার সাথে ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা। সেই দিনটা ছিল 2021 সালের জুন মাসের 10 তারিখ। সেদিন আমার গার্লফ্রেন্ডের হঠাৎ করেই বিয়ে হয়ে যায়। এই খবরটা শোনার পর আমি অনেক বেশি কষ্ট পাই। বিকেলবেলায় আমি জানতে পারি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। ইমরান ভাই, আমি সিগারেট খেতাম, পাশাপাশি বন্ধুদের সাথে মাঝে মাঝে অন্য কিছু খেতাম। তবে সেগুলো আমার নেশা ছিল না, শখ করে খেতাম আর কি। তো আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে এটা শোনার পর মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আমার এক বন্ধুকে বিষয়টা বলি। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দেয়। আমি আমার সেই বন্ধুকে বলি আমি আজকে ভরপুর নেশা করব। আমি আমার বন্ধুকে টাকা দেই সেগুলো নিয়ে আসার জন্য। তখন এশার আজান দিয়েছে। আমি সেই চাউলের মিলের এক জায়গায় বসে আছি। আমার বন্ধু 30 মিনিট পর সবকিছু নিয়ে আসলো। আমি তখন একটার পর একটা সিগারেট খাচ্ছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি আর আমার বন্ধু দুজনে ভরপুর নেশা করি। এমন নেশা আমরা আগে কখনোই করিনি। এমনভাবে রাত 10টা বেজে যায়। আমার বন্ধু চলে যায় আর আমি সেখানেই বসে থাকি। আমার বন্ধু আমাকে বাড়ি চলে যেতে বলে, কিন্তু আমি সেখানে আরো কিছু সময় থাকবো বলি, কারণ আমার বাড়ি পাশেই ছিল। 1 মিনিটও সময় লাগবে না। আমার বন্ধু এরপর চলে যায়। আমি সেখানে বসে সিগারেট খাচ্ছি আর মোবাইলে গান শুনছি। সেখানে আলো না থাকায় অন্ধকার ছিল। নেশায় আমার মনে হচ্ছিল পৃথিবী যেন আমার চারপাশে ঘুরছে। আমি বাড়িতে বলেছিলাম আমি রাতে একটা বন্ধুর বাসায় থাকবো। এমনভাবে কত সময় কেটে যায় সেটা আমি জানি না। আমি সেখানেই ঘাসের ওপর শুয়ে পড়ি। বুকের ওপর মোবাইলটা রেখে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি আর সিগারেট খাচ্ছি। আমি একবার মোবাইলে দেখলাম, তখন রাত 12টা পার হয়ে গেছে।
চারদিকে শুনশান নীরবতা। আমি আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছি আর অনেক কিছুই ভেবে চলছি। এমন ভাবতে ভাবতে আমার চোখে একটু ঘুম চলে আসে। আমি চোখ বন্ধ করে ফেলি। এমনভাবে চোখ বন্ধ করে রেখেই আমি সিগারেট খাচ্ছিলাম। আমি যে কখন ঘুমিয়ে গেছি সেটা আমি বুঝতেও পারিনি। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস শরীরে লেগে আমার ঘুমটা ভেঙে যায়। আমার শরীরটা শিউরে ওঠে। আমি চোখ খুলে তাকাই। তাকিয়ে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। পুরো আকাশ কালো হয়ে গেছে। এমনিতেই রাতের অন্ধকার, তার উপর আবার মেঘে কালো হয়ে গেছে। চারপাশটা খুবই অন্ধকার হয়ে যায়। আমার মনে তখন ভয় বলতে কিছুই ছিল না। আমি আরো একটা সিগারেট চালাই। একবার ভাবলাম বাড়িতে চলে যাই। আবার কি যেন মনে করে ভাবলাম, না, বাড়িতে যাব না। আমি চাউলের মিলের সেই ঘরটায় যাওয়ার চিন্তা ভাবনা করি। আমি মোবাইলে সময় দেখলাম রাত 1টা বাজে। আমার কেন জানি না শীত লাগছিল। খুবই ঠান্ডা বাতাস আমার শরীরে লাগতেছিল। আমি উঠে সেই ঘরের দিকে যাওয়া শুরু করি। ঘরটার দরজা ছিল না। সেই ঘরে একটা জানালা ছিল। জানালাটা ছিল সেই মেহগনি গাছের বাগানের দিকে। আমি সেই ঘরের কাছে যেতেই একটু অবাক হয়ে যাই, কারণ আমার মনে হচ্ছিল ঘরের মধ্যে মানুষ কথা বলছে। জায়গাটা নিরিবিলি হওয়ায় সেখানে অনেক মানুষ নেশা করত। আমি ভাবলাম হয়তো তারাই হবে। আর যারা সেখানে নেশা করত তারা সবাই আমার পরিচিত। আমি একবার সেখান থেকে চলে আসতে চাইলাম, আবার কি মনে করে আমি ঘরের দিকে এগিয়ে যাই। আমি ঘরের কাছে আসতেই শুনতে পাই বেশ কিছু মানুষ কথা বলছে। তবে তারা যে কি নিয়ে কথা বলছে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি মোবাইলের আলোটা জ্বালাই। আমি ঘরের কাছে গিয়ে জিজ্ঞেস করি ঘরের মধ্যে কারা, কিন্তু কোনো উত্তর আসে না। আমি আবারও জিজ্ঞেস করি। এমনভাবে 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর আসে না। আমি তখন ঘরের মধ্যে চলে যাই। ঘরের ভেতর গিয়ে দেখি 5 জন মানুষ গোল হয়ে বসে আছে। সবার পরনে লুঙ্গি আর গলায় গামছা। আমি লোকগুলোকে চিনতে পারি না। আমি মোবাইলের আলোয় মানুষগুলোকে ভালো করে দেখি, কিন্তু না, আমি এদের কাউকেই চিনি না। আর এদেরকে এখানে কখনো আগে দেখিওনি। এরা আমাদের গ্রামের মানুষও না। আমি তখন একটু ভয় পাই, কারণ আমি ভেবেছিলাম ওরা হয়তো চোর ডাকাত হতে পারে। আমি তাদের মুখ দেখেই বুঝতে পারছিলাম তারা আমাকে দেখে বিরক্ত হয়েছে। একজন ইশারায় আমাকে আলো বন্ধ করতে বলে। আমি আলো বন্ধ করে দেই। তারপর আবারও জিজ্ঞেস করি তারা কে আর এখানে কি করছে, কিন্তু তখনও তারা কোনো উত্তর দেয় না। এর মাঝে হঠাৎ করেই আমি ঘরের জানালা দিয়ে দেখি সেই বাগানে কিছু মানুষ গোল হয়ে বসে আছে। অন্ধকারের মধ্যেও আমি সবই দেখতে পাচ্ছিলাম, কারণ আকাশের মেঘটা থাকার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর সেই আলোয় আমি দেখতে পাচ্ছিলাম। আমি ভাবলাম হয়তো কেউ নেশা করছে সেখানে। আমি তখন পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাতে যাব, তখনই ঘরের চালে খুব জোরে একটা শব্দ হয়। আমি শব্দটা শুনে রীতিমতো লাফিয়ে উঠি। হঠাৎ করেই এত জোরে শব্দ হওয়ায় আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ঘর থেকে বের হই দেখার জন্য, কিন্তু আমি বাহিরে এসে চারপাশে লাইট মেরে দেখলাম কিছুই নেই। আমি বেশ অবাক হয়ে যাই। আবার মনের মধ্যে ভয় ভয়ও লাগছিল। আমি আবার ঘরের মধ্যে যাই, কিন্তু এবার ঘরের মধ্যে গিয়ে আমি মারাত্মক রকম ভয় পাই, কারণ আমি ঘরের মধ্যে গিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি মাত্রই 5 জনকে বসে থাকতে দেখেছি। তারা হঠাৎ করেই উধাও হয়ে গেল কিভাবে। আমি আরো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। সেই 5 জন যেখানে বসেছিল সেখানে একটা মৃত ছাগল পড়ে আছে। মনে হচ্ছে কেউ ছাগলটার শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। জায়গাটা রক্তে মেখে গেছে। আমার চোখ যায় সেই বাগানে। আমি দেখি সেখানেও কেউ নেই। আমি এবার মারাত্মক ভয় পেয়ে যাই। ভয়ে আমি নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলি। আমার শরীর ঘামে ভিজে গেছে। সেই মানুষগুলো যে সাধারণ কেউ ছিল না আমি বুঝতে পেরেছিলাম। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাই। তারপর মোবাইলের আলো জ্বালিয়ে আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার বাড়িটা কিন্তু কাছেই ছিল। আমি যে এক দৌড় দিয়ে বাড়িতে চলে যাব সেই সাহসটাও আমার ছিল না।
আমি ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসার জন্য চিন্তা করি, কিন্তু আমার জন্য যে কি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি ভয়ে ভয়ে হাঁটতে থাকি বাড়িতে আসার জন্য। কয়েক পা এগোতেই মনে হলো আমার পেছনে অনেক মানুষ হেঁটে আসছে। আমি পেছনে না তাকিয়ে হাঁটার স্পিড বাড়িয়ে দেই। আমি খুবই জোরে জোরে হাঁটছিলাম আর যা যা দোয়া পারি পড়ছিলাম। আমি যে হেঁটে কোথায় যাচ্ছি, কোন দিক যাচ্ছি সেটা আমার নিজেরই খেয়াল নেই। আমি হেঁটেই যাচ্ছি। এক সময় আমি খেয়াল করলাম আমি যতই হাঁটছি কিন্তু আগাতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এক জায়গাতেই হাঁটছি। আমার মোবাইলের আলো তখনও জ্বালানো ছিল। আমি আমার পায়ের দিকে আলোটা ধরি। পায়ের দিকে আলো পড়তেই আমি মারাত্মক রকম ভয় পেয়ে যাই, কারণ আমি আলোতে দেখি আমার পা নড়ছে কিন্তু আমি একটু আগাতে পারছি না। আমার পা এক জায়গাতেই স্থির হয়ে আছে। আমি তখন দৌড় দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না। এদিকে পিছন থেকে মানুষের ফিসফিস কণ্ঠ তখনও ভেসে আসছিল। আমি স্পষ্ট সেই ফিসফিস আওয়াজটা পাচ্ছিলাম। আমি সাহস নিয়ে এবার পিছনে তাকাই, কিন্তু পিছনে তাকিয়ে আমি কাউকেই দেখতে পাই না। আমার ভয়ের মাত্রা যেন আরো বেড়ে যায়। আমি তখন চিৎকার করে আমার বাড়ির মানুষদেরকে ডাকি, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমার আওয়াজ আমি ছাড়া আর কেউই যেন শুনতে পাচ্ছে না। আমি ভয়ে কাঁপতে থাকি। আমি জোরে জোরে দোয়া পড়ি। এর মাঝে হঠাৎ করে আমার কানের কাছে ফিস ফিস করে কেউ কথা বলে ওঠে। কি ভাষায় কথাগুলো বলছে সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর আমি আমার কানের কাছে একটা গরম নিঃশ্বাস পাই। মনে হচ্ছে কেউ আমার কাছেই একদম ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ছাড়ছে। আমি ভয়ে কি করব না করব বুঝতে পারছিলাম না। আমি আবারও সাহস নিয়ে একবার পিছনে ফিরে তাকাই, আর পিছনে ফিরে তাকাতেই আমি সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখি। আমি পিছনে তাকাতেই দেখি 5টা কালো ছায়া আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 5টা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা কম করে হলেও 20 হাত হবে। আমি এই দৃশ্য দেখে ভয় চিৎকার করি আর দৌড় দেই। পুকুরের পাশ দিয়ে আমার বাড়িতে যাওয়ার রাস্তা, আমি সেদিকেই দৌড় দেই। এবার আমি দৌড়ে পুকুরের কাছে চলে আসি। পুকুরের কাছে আসতেই আমি আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। পুকুর থেকে একটা বিশাল বড় মানুষের মতো কেউ উঠে আসছে। আমি আমার বাড়ি দেখতে পাচ্ছিলাম। আমি চিৎকার করে আমার আব্বুকে ডাকি, কিন্তু আমার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি আরো ভয় পেয়ে যাই। এর মাঝে পুকুর থেকে সেই বিশাল বড় জিনিসটা উঠে আসে আর এক লাফে আমার সামনে চলে আসে। আমি তখন সেই জিনিসটাকে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম। জিনিসটা দেখতে মানুষের মতোই ছিল, কিন্তু তার শরীরটা ছিল কুমিরের মতো। কুমিরের মতো একটা লেজ আছে। সেই প্রাণীটার উচ্চতা ছিল প্রায় 10 হাতের মতো। প্রাণীটা আমার সামনে এসে একটা অদ্ভুত আওয়াজ করে। আমি তখন ভয়ে আর সামনে আগাতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি কিছু না ভেবে পিছনে ফিরে তাকাই। তখন দেখি 5টা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কারো মুখ দেখা যাচ্ছে না, তবে সবাই যে কুচকুচে কালো সেটা ভালোই বোঝা যাচ্ছিল। আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি সেই ঘরেই পড়ে আছি। চারদিকে অন্ধকার। আমি উঠে বসি। তখন আমার সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা মনে পড়ে যায়। আমি দোয়া পড়া শুরু করি। আমি পুকুরের কাছে এসে অজ্ঞান হয়েছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? আমার মনের মধ্যে আরো একটা ভয় বাসা বাঁধে। আমি আমার মোবাইল বের করার জন্য পকেটে হাত দিই। মোবাইলটা বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। আমি আমার আশেপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি তখন উঠে ঘর থেকে বের হয়ে একটা দৌড় দেই, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার বিপদে পড়ে যাই। আমি দেখি আমার সামনে হঠাৎ করেই একটা কালো কুকুর চলে আসে। কুকুরটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কুকুরটা সাধারণ কুকুরের থেকে অনেক বড় ছিল। কুকুরটা আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যেও কুকুরটার চোখ জ্বলজ্বল করছিল। কুকুরটার মুখ দিয়ে লালা পড়ছে। আমি আর ভয় নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি হয়তো ভয়ে এখন মারাই যাব।
আমি আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে একটা দৌড় দেই, তারপর কুকুরটাকে পাশ কাটিয়ে বাড়ির দিকে যাই। আমি চিৎকার করে বাড়ির কাছে এসে ভয়ে অজ্ঞান হয়ে যাই আবারও। আমার এবার যখন জ্ঞান ফেরে আমি নিজেকে আমার ঘরে দেখতে পাই। আমার পাশে আমার মা বসেছিল। আমার মা কান্না করে ওঠে আমার জ্ঞান ফেরা দেখে। আমার মা আমাকে জিজ্ঞেস করে আমার সাথে কি হয়েছিল। আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ভয়ে আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন বিকেল 5টা বাজে। আমার আব্বু একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। এই হুজুর সকালবেলাতেও এসে নাকি আমাকে ঝাড়ফুঁক করে দিয়ে গেছে। হুজুর এসে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন হুজুরকে সবকিছু বলি। হুজুর সব কথা শুনে আমাকে পানি পড়া দেয় আর আমাকে রুকাইয়া করে দেয়। আমার বাড়ির মানুষ প্রথমে আমার কথা বিশ্বাস করে না, কিন্তু হুজুরও বাড়ির মানুষদেরকে জানায় আমি যা যা বলেছি সবকিছুই সত্যি বলছি। আমি কিছুদিন অনেকটা অসুস্থ ছিলাম, তারপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে যাই। এই ঘটনার পর থেকে আমি আর সন্ধ্যার পর সেখানে যেতাম না। তবে আমার সাথে পরে আর কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনি পড়ে শোনাবেন। লেখার মাঝে কোনো ভুল থাকতে পারে। লেখার মাঝে ভুল থাকলে দয়া করে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। দয়া করে কষ্ট করে পড়ে নেবেন। ভূত আড্ডা টিমের প্রতি ভালোবাসা রইল। একটা কথা না বললেই নয়, সেটা হলো ভূত আড্ডার টিম বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা দেখে খুবই ভালো লেগেছে। আশা করি ভূত আড্ডার টিম সবসময় এমন মানবিক কাজে এগিয়ে যাবে। ভূত আড্ডা আরো অনেক বড় হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়াও, হাফিজ ভাই, কি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই। এক কথায় অসাধারণ একটা ঘটনা দিয়েছেন ভাই, দুর্দান্ত লেভেলে। ঘটনাটা যদিও ছোট্ট একটি ঘটনা ছিল, কিন্তু অনেক বেশি টাইটনেস ছিল। মানে পার্সোনালি অনেক বেশি অনুভব করতে পেরেছি আপনার লেখাটা। আমি যখন পড়তেছিলাম, মানে এক কথায় আমি ফিল করতে পারতেছিলাম আপনার সাথে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতার অবস্থাগুলো। সত্যি অনেক সুন্দরভাবে, অনেক গুছিয়ে আপনি ঘটনা লিখে পাঠিয়েছেন। এত সুন্দর করে যদি গুছিয়ে লিখে পাঠান না, সত্যি বলতে আমি ওই ঘটনাগুলো পড়েও অনেক বেশি এনজয় করি। কারণ কোনো সমস্যাই হয় না যখন কভার করি। ঘটনাগুলো পড়তে একদম স্মুথলি পড়া যায়। ধন্যবাদ হাফিজ ভাই এত সুন্দর করে ঘটনা লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন হাফিজ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কমেন্টগুলো আমাদের পজিটিভ ভিউ নিয়ে আসবে, কেননা ঘটনাটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত, কেমন ঘটনা চান, বা হাফিজ ভাই বা মিতু আপুর এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, বা এর পরবর্তীতে কেমন ঘটনা শুনতে চান, সবকিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন, তাহলে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখানে আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।